ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের দিনের ক্লাসে আমরা স্ট্রিং অফ ইনসুলেটরে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম, তার থিওরিটা আমরা পড়েছিলাম। আজকে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করতে চাইছি। তো অঙ্কটা করার আগে আমি একটা কথা তোমাদের বলে নিই যে এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো তোমরা করবে বা পরীক্ষাতে আসবে, সেই অঙ্কগুলো করার সময় তোমাদেরকে কিন্তু এই ডেরিভেশনটা করতে হবে। অর্থাৎ কাকে তুমি V1 ধরছো, কাকে V2 ধরছো বা কাকে বা V3 ধরছো, কে বলতে তুমি কি মিন করছো, এই জায়গাগুলো যদি তুমি ক্লিয়ার না করো তাহলে শুধুমাত্র বইয়ে লেখা আছে বলে সেই জিনিসটা ইকুয়েশনটা তুলে নিয়ে আমি লিখে দিলাম, এতে কিন্তু এক্সামিনার কিন্তু বুঝতে পারবে না যে কোনটা V1 কোনটা V2 বলতে চাইছো তুমি। সেই জন্য প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে তোমাকে ছবি আঁকতে হবে পাশে, এবং সেখানে পরিষ্কার লিখে দিতে হবে এটা V1, টপ মোস্ট কন্ডাক্টরের অ্যাক্রসে V1, তারপরে V2, লোয়ার মোস্ট কন্ডাক্টর যেটা আছে তার অ্যাক্রসে V3, এবং কে বলতে তুমি যে শান্ট ক্যাপাসিট্যান্স এবং সেলফ ক্যাপাসিট্যান্সের রেশিওটাকে বোঝাতে চাইছো C1/C, সেই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার করে লিখতে হবে, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। এই জায়গাটা আমি তোমাদের প্রথমেই বলে দিলাম। এবারে এখানে আমি আর ডেরিভেশন করছি না, যেহেতু আমি অলরেডি ডেরিভেশন করে দেখিয়েছি তোমাদের, সেই জন্য ওই একই ডেরিভেশন করতে হবে, এটা জাস্ট তোমাদের বলে রাখলাম। একটা অঙ্ক আমি তোমাদের দিয়েছি, তোমরা এটা লিখে নাও খাতাতে, আমি করে দিচ্ছি। In a three-phase transmission line, each line conductor is suspended by a string of three insulators. The voltage across the topmost and middle is 10 kV and 11 kV respectively. Find the line voltage of the system, the string efficiency, and the ratio of mutual capacitance between disk to the earth capacitance. তাহলে এই তিনটে জিনিস তোমাকে এখানে বার করতে দিয়েছে। তাহলে টোটাল সিস্টেমের যে লাইন ভোল্টেজ, মানে একদম কন্ডাক্টর থেকে শুরু করে ক্রস আর্মের পোটেনশিয়াল জিরো পোটেনশিয়াল বলেছিলাম তোমাদের। তাহলে কন্ডাক্টর থেকে শুরু করে ক্রস আর্ম পর্যন্ত যে টোটাল ভি ভোল্টেজটা আছে, এটা কিন্তু ফেজ ভোল্টেজ। এইটা যদি তুমি বার করতে পারো, তাকে √3 দিয়ে গুণ করলে তোমার লাইন ভোল্টেজ বেরিয়ে যাবে। আর স্ট্রিং এফিসিয়েন্সি তো ফর্মুলা আছে, সেটা দিয়ে তুমি বার করতে পারবে। আর রেশিও অফ মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বিটুইন ইচ ডিস্ক, মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বলতে এখানে সেলফ ক্যাপাসিট্যান্সটাই মিন করা হচ্ছে। বিটুইন ইচ ডিস্ক মানে কি, প্রত্যেকটা ডিস্কের মধ্যে যে ইনসুলেটরটা আছে, মানে যে ক্যাপাসিট্যান্সটা আছে, সেটা তো আসলে C টু দা আর্থ ক্যাপাসিট্যান্স। আর্থ ক্যাপাসিট্যান্স মানে ওই শান্ট ক্যাপাসিট্যান্স। তাহলে C/C1 এই রেশিওটা তোমাকে বার করতে দিয়েছে, যেটাকে তুমি 1/K বলেছিলে। তাহলে C/C1 এর রেশিওটা কিন্তু একের থেকে বড় হবে, এটা মনে রাখতে হবে, কারণ C-টা বড় C1 এর থেকে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা যদি আমাদের ক্যালকুলেশনটা শুরু করি, ডেরিভেশনটা করে নেওয়ার পর, তাহলে সেখানে তোমরা লিখতে পারো যে V2 সমান V1 ইন্টু 1 প্লাস K। এখানে দেখো বলে দিয়েছে যে একদম টপ মোস্ট যে ইনসুলেটরটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 kV, আর মিডলে যে ইনসুলেটরটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 11 kV। তো মিডলের ভোল্টেজটা এই তো V2 আর টপ মোস্টের ভোল্টেজটা V1। তার মানে তোমরা এখানে লিখতে পারো 11 ইকুয়াল টু 10 ইন্টু 1 প্লাস K। তাহলে এখান থেকে তুমি K এর ভ্যালু বার করতে পারবে। K এর ভ্যালু হচ্ছে 11/10 মাইনাস 1, তার মানে 1.1 মাইনাস 1 মানে 0.1। তাহলে যদি 1/K বার করতে দেয় তোমাকে, তাহলে 1/0.1, তার মানে 10 এইটা। তাহলে এই যে বলছে দ্য রেশিও অফ মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বিটুইন ইচ ডিস্ক টু দ্য আর্থ ক্যাপাসিট্যান্স। তার মানে বেসিক্যালি তোমাকে জানতে চাইছি যেটা, যে C/C1 এই রেশিওটা জানতে চাইছি। তাহলে C/C1 মানে তো 1/K, তাহলে সেটা 10 হবে। তার মানে আমাদের যে 3 নম্বর জিনিসটা বার করতে দিয়েছে সেটা আমাদের বেরিয়ে গেল। এরপরে দেখো আর কি ইকুয়েশন তোমরা পেয়েছি। আর একটা ইকুয়েশন পেয়েছিলে V3 ইকুয়েশনটা আশা করি তোমাদের মনে আছে। V3 ইকুয়েশনটা ছিল এরকম যে V3 সমান V1 ইন্টু 1 প্লাস K। এটা তো আসলে V2 ইন্টু 3 প্লাস K, এই ছিল V3। মনে রাখা খুব সোজা, V2 সমান হচ্ছে V1 ইন্টু 1 প্লাস K, আর V3 হচ্ছে V2 ইন্টু 3 প্লাস K।
তাহলে তুমি এখানে V1 যদি V1 এর ফর্মে যদি লেখো তাহলে এটা হচ্ছে 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। তাহলে V1 টা বলে দিয়েছে দেখো 10 kV, তাহলে 10 আর k এর ভ্যালুটা তুমি একটু আগে বার করলে 3 ইনটু 0.1 প্লাস k স্কয়ার মানে 0.01। এইটা ক্যালকুলেট করলে তোমার যেটা দাঁড়াবে 13.1 ভোল্ট। তাহলে কি কি ইকুয়েশন কি পেলে তুমি? V1 সমান দেওয়া আছে 10 ভোল্ট, V2 সমান দেওয়া আছে 11 ভোল্ট, আর V3 টা তুমি এখনই বার করলে 13.1 ভোল্ট। তাহলে এই তিনটেকে যদি যোগ করে দাও তাহলে V টা বেরোবে। তাহলে V টা কত হবে? 34.1 ভোল্ট। এটা কিন্তু ফেজ ভোল্টেজ, মনে রাখবে। এটা যেটা বেরোলো সেটা হচ্ছে তোমার কন্ডাক্টরের, এইটা ধরো ক্রস আর্ম জিরো পোটেনশিয়াল, আর এখানে কন্ডাক্টর। তাহলে একদম ক্রস আর্ম থেকে কন্ডাক্টর পর্যন্ত যে টোটাল ভোল্টেজ, দ্যাট ইজ ফেজ ভোল্টেজ। এই ভোল্টেজটা বেরোলো 34.1। তাহলে তুমি লাইন ভোল্টেজ বার করতে দিয়েছে, তাহলে লাইন ভোল্টেজ হচ্ছে √3 ইন্টু 34.1 ভোল্ট। এটা সমান হবে 59.06 ভোল্ট। এটাই ক্যালকুলেশনটা একটু চেক করে নেবে নিজে। তাহলে আমাদের এইটাও বেরিয়ে গেল, ফাইন্ড দ্য লাইন ভোল্টেজ, এটাও বেরিয়ে গেল। এখন একমাত্র পড়ে থাকলো স্ট্রিং এফিসিয়েন্সি। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সিটা কিভাবে বার করতে পারো? স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা তোমরা জানো, তিনটে ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে? স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে তোমার টোটাল ভোল্টেজ বাই নাম্বার অফ ইনসুলেটরস ইনটু ভোল্টেজ অ্যাক্রস দ্য লোয়ার মোস্ট কন্ডাক্টর ইনটু 100%। এইটা হচ্ছে তোমার স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা। তাহলে ফেজ ভোল্টেজের টার্মে যদি লেখো, যদি লিখতে হয় তাহলে কিন্তু আইদার তুমি ফেজ ভোল্টেজের টার্মে লেখো অথবা লাইন ভোল্টেজের টার্মে লেখো, দুটো ভুলই ফেলো না। এইটাকে লাইন লিখে দিলে, এটা ফেজ লিখে দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ভিটাকে আমি ফেজের টার্মে লিখলাম। আচ্ছা, V3 টা কত বেরিয়েছিল? 13.1। এইটা ইনটু 100%। এইটা করলে মোটামুটি দাঁড়াবে 86.76%। তাহলে এই স্ট্রিং এফিসিয়েন্সি এটাও বেরিয়ে গেল। তাহলে পুরো অঙ্কটা একবার নিজেরা দেখে নাও, দেখে নিয়ে নিজেরা একবার না দেখে করো, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক তুমি পারবে। এই মূলত এইরকম অঙ্কই পরীক্ষাতে আসে, খুব একটা ভ্যারিয়েশন কিছু থাকে না, ফর্মুলা বসলেই অঙ্ক হয়ে যায়। কিন্তু আবারও আমি তোমাদের বলে দিচ্ছি যে ফর্মুলা ডিরাইভ করতে হবে, ডিরাইভ না করলে কিন্তু ওখানে নম্বর কাটা যায় এই জায়গাটা। এবং ছবি আঁকাটা কিন্তু এসেন্সিয়াল, মাস্ট। এইটা মনে রাখবে, তাহলে এই অঙ্ক এমন কিছু ব্যাপার না। এই অঙ্ক পরীক্ষাতে আসেই, প্রতি বছরই আসে এবং ছেলেরা পারে, তো এই জায়গাটা মনে রাখবে। আচ্ছা, এরপরে আমি একটা ছোট্ট থিওরি পড়িয়ে নিই, তারপর তোমাদের আর একটা অঙ্ক আমি করাবো। থিওরিটা হচ্ছে এটাই যে হাউ টু ইমপ্রুভ স্ট্রিং এফিসিয়েন্সি, মানে কিভাবে তুমি স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াতে পারো। এটা কিন্তু একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াতে গেলে আমাদের আগে জানতে হবে যে স্ট্রিং এফিসিয়েন্সিটা কমলো কি করে। স্ট্রিং এফিসিয়েন্সি বাড়ানোর অর্থ হচ্ছে এটাই যে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে যদি তুমি ইকুয়াল করতে পারো তাহলেই কিন্তু স্ট্রিং এফিসিয়েন্সি বাড়বে। এটা তুমি বুঝতেই পারছো যে স্ট্রিং এফিসিয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 100%। তার মানে আমি যদি ধরে নিই যে ধরো এই প্রত্যেকটা ডিস্ক, এটা একটা ডিস্ক, তারপরে আর একটা ডিস্ক, তারপরে আর একটা ডিস্ক, এই প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ সেম যদি তুমি মনে করো ফিকটিসাসলি, যদিও সেটা হয় না। আমি যদি ফিকটিসাসলি মনে করি যে প্রত্যেকটা ভোল্টেজ হচ্ছে V, তাহলে কি হবে? তাহলে টোটাল ভোল্টেজটা কত? টোটাল ভোল্টেজ হচ্ছে 3V। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কত? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই 3 ইনটু লোয়ার মোস্ট কন্ডাক্টরের ভোল্টেজ ইনটু 100%। তার মানে এটা কি দাঁড়ালো? 100%ই দাঁড়ালো। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি 100% কখন হবে? যদি দেখা যায় যে প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজ সেম আছে। সেটা কোনোদিনই সম্ভব না, 100% আমরা রিচ করতে পারবো না। তার প্রধান কারণটা কি? কারণ হচ্ছে এই শান্ট ক্যাপাসিট্যান্সের উপস্থিতি। এই শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে কিছুটা কারেন্ট বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার ফলে টোটাল স্ট্রিংয়ে একই কারেন্ট থাকে না। আর একই কারেন্ট না থাকার জন্য কি হয়, এখানের কারেন্ট যা, এখানের কারেন্ট আলাদা, এখানে কারেন্ট আলাদা, তাদেরকে যদি এক্সসি দিয়ে যখন গুণ করতে যাও তুমি, সেগুলো আলাদা হয়ে যায়। কারণ এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আসলে কত? এই ভোল্টেজটা হচ্ছে এখানকার কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট ইনটু এক্সসি। এক্সসি মানে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আমি যদি ধরেও নিই যে এক্সসি গুলো সব সমান, যেহেতু ডিস্কগুলো একই সাইজের ডিস্ক, এক্সসি গুলো সেম,
কারেন্টটা তো সেম না, কারেন্ট সেম না থাকার কারণে ভোল্টেজগুলো ডিফার করে যায়। তাহলে কারেন্টটা যদি আমি সমান করতে পারি তাহলেই কিন্তু একমাত্র ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স দিয়ে গুণ করলে আমার ভোল্টেজটা সেম হবে। আর কারেন্ট সেম হয় না তার মেন কারণ শান্ট ক্যাপাসিট্যান্সের উপস্থিতি। সুতরাং শান্ট ক্যাপাসিট্যান্সের এই ইফেক্টটাকে যদি তুমি নালিফাই করতে পারো বা রিডিউস করতে পারো তাহলেই একমাত্র স্ট্রিং এফিসিয়েন্সি তোমার বাড়তে পারে। এই জায়গাটা যদি তোমার মাথায় পরিষ্কার থাকে তাহলে তুমি কিন্তু এই প্রসেসগুলো খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা লিখে নাও যে হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্রিং এফিসিয়েন্সি ইন এ চেন অফ ইনসুলেটর। তার মধ্যে 1 নম্বর যে পদক্ষেপটা আমরা নিতে পারি সেটা হচ্ছে বাই লেংথেনিং দ্য ক্রস আর্ম। ক্রস আর্মটাকে আমরা যদি লম্বা করি বলতে মেন পোল বডি থেকে যত দীর্ঘ করবে তুমি, যতটা দূরত্বে রাখবে, স্পেসিংটাকে যত বাড়াবে, ততই কিন্তু দেখা যাবে যে স্ট্রিং এফিসিয়েন্সি বাড়ছে। কিভাবে বাড়ছে? তার মানে 1 নম্বর মেথড হচ্ছে বাই লেংথেনিং দা ক্রস আর্ম। তাহলে ক্রস আর্মটা বাড়ালে কি সুবিধা হচ্ছে? ক্রস আর্মটা বাড়ালে মেন পোল বডি থেকে ইনসুলেটর গুলো দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। আর দূরত্ব বাড়লে কি হবে? এই যে শান্ট ক্যাপাসিট্যান্স, এই শান্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা অনেক কমে যাচ্ছে। কারণ ক্যাপাসিট্যান্স মানে কি? ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে এপসাইলন এ বাই ডি। এই ডিটা হচ্ছে স্পেসিং। এই স্পেসিং তুমি যত বাড়াবে ততই কিন্তু ক্যাপাসিট্যান্সের ভ্যালু কমে যাবে, সিটা কমে যাবে। আর সি কমে যাবে মানে এক্স সিটা বাড়া। আর এক্স সি যত বাড়বে ততই কারেন্ট কি হবে? এই পাথে যে কারেন্টটা চলে যাচ্ছে সেই কারেন্টটার কি হবে? সেই কারেন্টটা কমে যাবে। তাহলে বুঝতেই পারছো যে সিটাকে আমাকে কমাতে হবে। সি কমালে এক্স সিটা বাড়বে, কারণ এক্স সি মানে কি? এক্স সি মানে হচ্ছে 1/2 পাই এফ সি। তাহলে ইফ সি ডিক্রিজেস দেন এক্স সি উইল ইনক্রিজ। আর এক্স সি যদি ইনক্রিজ করে কারেন্ট মানে ভি বাই এক্স সি। তাহলে ইফ এক্স সি ইনক্রিজেস দেন কারেন্ট উইল ডিক্রিজ। তার মানে শান্ট পাথে যে কারেন্টটা রিডিউস করে যাচ্ছিল, যে কারেন্টটা বাইপাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, সেই কারেন্টটা কিন্তু বেরোবে না। সেই কারেন্টটা কিন্তু দেখা যাবে ওই স্ট্রিং এর মধ্যেই ফ্লো করার চেষ্টা করছে, এই দিকে আর আসতে পারছে না। তার মানে তোমাকে ক্রস আর্মটাকে লেনদেন করতে হবে। কিন্তু এই লেনদেন করারও একটা লিমিট আছে। তুমি একটা অ্যাবনর্মাল ওয়েতে লেনদেন করলে কি হবে? তার উইং থ্রাস্ট এমন দেবে যে পুরো টাওয়ারটাই হয়তো উল্টে গেল, বা টাওয়ারটা ধরে রাখতে পারছে না ক্রস আর্ম ভেঙে পড়ে গেল। ক্রস আর্মের এত বেশি ওয়েট হয়ে গেছে। সেই জন্য কতটা বাড়ানো যায় তারও একটা লিমিট আছে, সেটা ডিজাইন দেখে ঠিক করতে হবে। তার বেশি তুমি বাড়াতে পারবে না। সুতরাং স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াতে গিয়ে এমন দেখা গেল যে মানে আমার পুরো স্ট্রাকচারের যে স্টেবিলিটি সেটাই নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু হলে চলবে না। সুতরাং সব দিক ব্যালেন্স করে একটা অপটিমাম জায়গায় তোমাকে পৌঁছতে হবে। তাহলে একটা পয়েন্ট তুমি শিখতে পারলে। এরপরে যেটা সেকেন্ড পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে গ্রেডিং অফ ইনসুলেটর। গ্রেডিং অফ ইনসুলেটরটা কি জিনিস? 2 নম্বর পয়েন্ট হলো গ্রেডিং অফ ইনসুলেটর। গ্রেডিং অফ ইনসুলেটর মানে হলো যে এই যে চেনটা, ইনসুলেটর চেন, সেখানে তোমরা দেখেছো যে ডিসগুলো সব সমান সাইজের ডিস হয়। আমরা যদি এটাকে সমান সাইজে না করে একদম নিচে যেটা কন্ডাক্টরের খুব কাছে আছে সেই ডিসটাকে সব থেকে বড় করি, তারপরেরটাকে একটু ছোট, তারপরেরটাকে একটু ছোট, এইভাবে একদম টপ মোস্টে যখন পৌঁছবো তখন সব থেকে ছোট। তার মানে ইনসুলেটর ডিসগুলোর সাইজগুলোকে সমান না করে বিভিন্ন সাইজের করা, বড় থেকে ছোট আস্তে আস্তে এটাকে নিয়ে যাওয়া, এইটাকে গ্রেডিং বলে। এইটা যদি করি তাহলে কি লাভ হবে? লাভ এটাই হবে যে দেখো একদম নিচের যে কন্ডাক্টরটা, সেই নিচের কন্ডাক্টরের মধ্যেই তো কারেন্ট ম্যাক্সিমাম, কারণ সেই কারেন্টটাই তো ভাঙতে ভাঙতে উপর দিকে উঠছে আস্তে আস্তে। তারপরে যত উপরের ডিস্কে তুমি যাচ্ছ তত তার অ্যাক্রসে তার ভেতর দিয়ে যে কারেন্টটা পাস করছে, চার্জিং কারেন্ট, এই কারেন্টটা কখনোই ভাববে না যে একটা বিশাল কোনো কারেন্ট, লোড কারেন্ট, তা না। এটা হচ্ছে চার্জিং কারেন্ট। কারণ ইনসুলেটরের ভেতর দিয়ে তার ম্যাসিভ কোনো কারেন্ট পাস করতে পারে না, তাহলে ইনসুলেটরের মানে কি? তাহলে এই টপমোস্ট ইনসুলেটরটার ভেতর দিয়ে যে কারেন্টটা পাস করছে সেটা নিশ্চয়ই এই লোয়ার মোস্ট কন্ডাক্টরের কারেন্টের থেকে কম, কারণ শান্ট পাথে তো কারেন্টগুলো বেরিয়ে গেছে। তাহলে এখানে কারেন্টটা ম্যাক্সিমাম। এখন কারেন্ট যদি ম্যাক্সিমাম হয়, আমরা জানি কারেন্ট ইন্টু এক্সি সমান হচ্ছে ভি। তাহলে ভোল্টেজটাকে যদি সমান রাখতে হয়, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, সব ভোল্টেজগুলোকে যদি সমান রাখতে হয়, তাহলে যেখানে কারেন্টটা বেশি সেখানে এক্সিটাকে কম করতে হবে। আর এক্সিটাকে কম করার রাস্তা হচ্ছে যে সিটাকে তোমাকে বাড়াতে হবে। তার মানে ইফ সি ইনক্রিজেস দেন এক্সি উইল ডিক্রিজ। আমি আবার এই জায়গাটা পরিষ্কার করছি, তোমাদের দেখো যে একদম লোয়ার মোস্ট যে ইনসুলেটরটা আছে, যেটা কন্ডাক্টরের সব থেকে কাছে আছে, সেই ইনসুলেটরের ভোল্টেজ এবং টপ মোস্ট ইনসুলেটরের ভোল্টেজ আমি যদি সমান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আই ইন্টু এক্সি, এই টোটাল প্রোডাক্টটাকে সমান করতে হবে।
ভোল্টেজ মানে হচ্ছে I ইন্টু এক্সি। কিন্তু আমরা জানি যে লোয়ার মোস্ট কন্ডাক্টরের কারেন্টটা ম্যাক্সিমাম, কারণ তারপর থেকে কারেন্টগুলো এরকম ভাঙতে ভাঙতে উপরে গিয়ে কারেন্টটা কমে যাচ্ছে। তাহলে যেখানে কারেন্টটা ম্যাক্সিমাম সেখানে তাহলে এক্সিটা কমাতে হবে, তবে তো তাদের গুণফলটা সমান থাকে। আর এক্সি কমানোর অর্থই হচ্ছে সিটাকে বাড়ানো, আর সি বাড়াতে গেলে তোমাকে ইনসুলেটরের সাইজ বাড়াতে হবে। তাহলে তুমি যদি একদম লোয়ার মোস্ট কন্ডাক্টর, যেটা ফেলিওরের চান্সটা ম্যাক্সিমাম, যেটা স্ট্রেসটা ম্যাক্সিমাম, সেই ইনসুলেটরটাকে যদি বড় করো এবং আস্তে আস্তে তুমি উপরের দিকে ছোট করো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার চেন অফ ইনসুলেটরের স্ট্রিং এফিসিয়েন্সি অনেক বাড়ছে। এই জায়গাটা কিন্তু একটা ভাইটাল জায়গা। কিন্তু এটা বাস্তবে তুমি এরকম কোনো জায়গা দেখতে পাবে না যে এরকম বড় থেকে ছোট হয়ে গেছে ইনসুলেটর, এরকম কোনো চেন তুমি দেখতে পাবে না। এটার কারণ হলো যে এই যে বিভিন্ন টাইপের সাইজ লাগছে, এই সাইজগুলোকে এতগুলো সাইজ তৈরি করা, একটা চেনে ধরো প্রায় 30টা ইনসুলেটর থাকতে পারে, সেই 30টা ইনসুলেটর 30 রকম সাইজের যদি হয়, সেইগুলোকে নিয়ে আসা, কোনো একটা ইনসুলেটর রাপচার করে গেলে একদম সেই সাইজের ইনসুলেটরই এনে বসাতে হবে, যে কোনো সাইজের ইনসুলেটর বসানো যাবে না। এই যে অনেক কনস্ট্রেন্ট চলে আসছে। সব তার থেকেও বড় কথা হচ্ছে যে উপরে ছোট আর নিচে বড়, এই চেনটা স্টেবিলিটি থাকবে তো, এটা কেটে পড়ে যাবে না তো। এই যে মানে একটা স্টেবিলিটি প্রবলেম প্লাস বিভিন্ন সাইজের ইনসুলেটর যোগানোর একটা সমস্যা, তৈরি করার সমস্যা, এই সব কারণে আমরা কিন্তু এই ঝামেলার মধ্যে যাই না। গ্রেডিং অফ ইনসুলেটর আমরা আলোচনাতেই করি থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করার আমরা কোনো চেষ্টা করি। আর একটা জিনিস তুমি করতে পারো যে ঠিক আছে আমরা এরকম বিভিন্ন সাইজের ইনসুলেটর না করে আমরা সব মানে সমস্ত চেনের যে ইনসুলেটর তারই প্রত্যেকটা সাইজে আমি বাড়িয়ে দিলাম। তাহলে কি হবে, আমি যদি সবগুলো সমান সাইজের করি অথচ আগে যে সাইজটা ছিল তার থেকে বড় সাইজের ইনসুলেটর বসাই, তাহলে কি হবে, সিটা বাড়বে। যে সিটা মানে তোমার যে সেলফ ক্যাপাসিট্যান্স যেটা বলছিলে, সেই ভ্যালুটা কিন্তু বাড়বে। মানে ইনসুলেটরের সাইজ যত বড় হবে তার ক্যাপাসিট্যান্সের পরিমাণ তত বেশি হবে, তার চার্জ স্টোরিং ক্যাপাসিটি তত বেশি হবে, অটোমেটিক্যালি তার সি বাড়বে। আর সি বাড়লে C1/C, যেটাকে তুমি বলেছিলে কে, এই রেশিওটা ছোট হবে। তার মানে সি যত বাড়বে তার সাপেক্ষে মানে শান্ট ক্যাপাসিট্যান্সের যে ইফেক্টটা সেটা তত কমে যাবে। তার মানে C1টাকে না কমিয়ে আমি সিটাকে বাড়িয়ে C1টাকে রিডিউস করতে চাইছি, মানে একটা রিলেটিভ ইফেক্ট। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে কেটাকে আমি যত কমাতে পারবো তত কিন্তু আমার লাভ, তত আমি স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াতে পারবো। তাহলে কেটাকে কমাতে গেলে আমাকে কি করতে হবে, দুটো উপায়, একটা আমি C1 কমাতে পারি অথবা সিটাকে বাড়াতে পারি। C1 কমানোর পদ্ধতি আমি তোমাদের বলেছিলাম, ক্রস আর্মটাকে লেনদেন করতে হবে। সেটা যদি না করো তাহলে সিটাকে বাড়িয়েও তুমি কেটাকে ছোট করতে পারো। সিটাকে বাড়ানোর উপায় হচ্ছে যে সাইজগুলো মানে ডিস্ক যেগুলো তুমি লাগিয়েছো সেই সাইজগুলোকে বড় বড় ইউজ করা। কিন্তু সেটা করতে গেলে চেনের উপর চাপ পড়ে, টেনশন অনেক বেড়ে যায়, টোটাল চেনটার ওয়েট বেড়ে যায়, সাপোর্টকে অনেক বেশি স্ট্রং করতে হয়, সব দিক থেকেই খরচ বাড়বে। কিন্তু সুতরাং যেদিকে তুমি যাবে সেদিকেই কিন্তু একটা সমস্যা আছে, এই জায়গাগুলো মাথায় রেখে তোমাকে ডিসাইড করতে হবে। সুতরাং সবকিছু ভাবনা চিন্তা করে আমরা কিন্তু স্ট্রিং এফিসিয়েন্সিকে ওই 90%, 85%, 90% বেশি খুব একটা তুলতে পারি না। এটা কখনোই একদম সে 99% হয়ে যাবে, এটা মনে রাখবে। কারণ যে তুমি 99% করতে গেলে অন্যদিকে অনেক ঝামেলা শুরু হয়ে যাবে। আচ্ছা, আর একটা বিষয় আমি তোমাদের বলি, আর একটা জিনিসও করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে চেনটা রয়েছে, এই চেনটা এরকম ধরো চেন, এইদিকে যে শান্ট ক্যাপাসিট্যান্সে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, আমরা যদি এখান থেকে একটা এরকম তার দিই, মানে যেটা কন্ডাক্টরের সঙ্গেই বাঁধা থাকবে, তার মানে এর ভোল্টেজ আর কন্ডাক্টরের ভোল্টেজ সেম হবে, তাহলে এটার ভোল্টেজ হচ্ছে ভি। সেই তুলনায় তো এই পয়েন্টগুলোর ভোল্টেজ কম, তাহলে নিশ্চয়ই হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে একটা কারেন্ট ফ্লো করবে এবং এদের মাঝখানেও তো একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে, এদের মাঝে তো এয়ার আছে। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, আর তাদের মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, তার মানে সেখানেও ক্যাপাসিট্যান্স তৈরি হবে এবং সেখানে কারেন্টটা তো টুয়ার্ডস দ্যাট পয়েন্ট আসবে, ওই কন্ডাক্টর থেকে টুয়ার্ডস দ্যাট পয়েন্ট কারেন্ট আসবে। তাহলে যে কারেন্টটা এখানে বেরিয়ে গেছিল সেই কারেন্টটা যদি আমরা উল্টো দিক থেকে সাপ্লাই দিয়ে দিতে পারি, তাহলে চেনের কারেন্টটা সেম থেকে যাবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তার মানে এই যে এইরকম একটা রিং, এটাকে বলা হয় গার্ড রিং। এই গার্ড রিং যদি তোমরা বসাও তাহলে কিন্তু এখানে দেখা যেতে পারে যে এখানে যে ক্যাপাসিট্যান্স গুলো তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্টটা গিয়ে কিছুটা ওই শান্ট ক্যাপাসিট্যান্সের কারেন্টটাকে নালিফাই করে দিতে পারে, এতে স্ট্রিং এফিসিয়েন্সি বাড়তে পারে। এই জায়গাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, যদিও এই রকমের গার্ড রিং এখন আর দেওয়া হয়। এখন অ্যাকচুয়ালি ক্রস আর্মগুলো এত বড় থাকে এবং দুটো কন্ডাক্টরের মধ্যে স্পেসিং এত বেশি থাকে, যার ফলে এইসব জিনিস খুব একটা প্রয়োজন হয় না।
কারণ এইগুলো দেওয়ার অনেক ঝামেলা আছে, কারণ এইগুলো ধরো সুইং করবে বাতাসে, সেটা যদি আবার এসে কন্ডাক্টরের কাছাকাছি চলে আসে বা তোমার ক্রস আর্মের কাছাকাছি চলে আসে, তাহলে সেখানে ফ্ল্যাশিং হবে, অনেক সমস্যা আছে। সব দিক ভেবেচিন্তে তোমাকে বাস্তবসম্মত ডিসিশনে আসতে হবে। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো 4টে মেথড আমরা আলোচনা করলাম। এই জায়গাটা কিন্তু এই পরীক্ষার জন্য খুব ভাইটাল। এটা তোমরা বই থেকে পড়ে নিয়ে আমি যেটা বুঝালাম সেই জায়গাটা আরেকবার শুনে নিয়ে নিজেদের ভাষায় একটু লিখবে, তাহলে কিন্তু এই থিওরিটিক্যাল কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প করতে পারবে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু লিখে নাও, আমি একটু করে দিচ্ছি। দ্য স্ট্রিং অফ 3 insulators has a self capacitance of the disc insulator 5 times that of the capacitance between junction of the discs and earth. Determine a voltage distribution across each units of the string in percentage of the total voltage across the string, and B, string efficiency. তাহলে এই অঙ্কটা করতে গেলে আমি আবারও তোমাদের বললাম যে ওই ডেরিভেশনটা একটু করে নেবে, ছবিটা এঁকে নেবে। ছবিটা সব ক্ষেত্রে একই হবে। এখন এখানে যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা যদি এগোই, তাহলে এখানে একটা জিনিস বলেছে, দেখো যে সেলফ ক্যাপাসিট্যান্সটা শান্ট ক্যাপাসিট্যান্সের তুলনায় 5 গুণ। শান্ট ক্যাপাসিট্যান্সটা সরাসরি লিখেছে কি, দ্য ক্যাপাসিট্যান্স বিটুইন জাংশন অফ দ্য ডিস্ক অ্যান্ড আর্থ। তাহলে বুঝতেই পারছো এটা সেলফ শান্ট ক্যাপাসিট্যান্সের কথাই বলতে চাইছি। তাহলে সেলফ ক্যাপাসিট্যান্সটা শান্ট ক্যাপাসিট্যান্সের থেকে 5 গুণ বেশি। তার মানে সংক্ষেপে যেটা বোঝাতে চাইছে সেটা হলো C = 5C1। তাহলে K সমান কত? K সমান হচ্ছে C1/C সমান 1/5 সমান 0.2। নর্মালি K এর ভ্যালু এরকমই হয়, 0.1 এর নিচে হয় না, 0.2 বা 0.25 বা 0.12 এরকম টাইপের হয়। যাই হোক, এই যে K এর ভ্যালু সেই অনুযায়ী যদি তুমি এগো, তাহলে V2 সমান তোমরা পেয়েছিলে V1 × 1 + K। তাহলে এখানে কি লিখতে পারো, K এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে 1.2 × V, আর V3 যেটা পেয়েছিলে সেটা হচ্ছে V1 × 1 + 3K + K²। তাহলে V1 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 0.6 আর এটা 0.04, তার মানে 1.64 V1। তাহলে এই তিনটেকে যদি যোগ করে দাও তাহলে V সমান কত হবে? V সমান V1 + V2 + V3। তাহলে V1 + 1.2 × V1 + 1.64 × V1, তাহলে কত হলো? 3.84 V1। এবার বলেছে দেখো কি বার করতে দিয়েছে, ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অ্যাক্রস ইচ ইউনিট অফ দ্য স্ট্রিং ইন পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভোল্টেজ। তার মানে প্রত্যেকটা ইনসুলেটরের অ্যাক্রসে যে ভোল্টেজ গুলো তাদের অ্যাবসলিউট ভ্যালু কিন্তু বার করতে দেয়নি, বলেছে টোটাল ভোল্টেজের কত পার্সেন্ট, মানে পার্সেন্টেজে বার করতে হবে। তার মানে যদি আমরা V1 এর ক্ষেত্রে সেটা বার করি, তাহলে আমাকে যেটা বার করতে দিয়েছে যে V1/V × 100% সমান কত। এবার V1 V এর জায়গায় যদি তুমি লেখো 3.84 V1 × 100%, তাহলে একটা পার্সেন্টেজ দাঁড়াবে। সেই পার্সেন্টেজটা হলো 96.04। এই ক্যালকুলেশনটা একটু চেক করে নেবে। তাহলে এটা হচ্ছে টোটাল ভোল্টেজের পার্সেন্টেজে দাঁড়ালো V1টা কত, মানে টোটাল যে ভোল্টেজটা রয়েছে চেনের অ্যাক্রসে তার 26% মতো হচ্ছে টপ মোস্ট ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে V2/V টা কত? V2/V × 100% কত? V2টা তো আমরা জানি যে 1.2 × V1, তার মানে 1.2 × দ্যাট পার্সেন্টেজ সমান একটা কিছু বেরোবে 31.25%। সিমিলারলি তুমি V3টাও বার করতে পারবে। V3টা
V3 by V into 100%, এটা যদি বার করতে চাও তার মানে দ্যাটস ইকুয়াল টু 1.64 into V1, তার মানে 1.64 into 26.04%, তার মানে 42.707%। তাহলে এই হলো তোমার তিনটে ভোল্টেজ পার্সেন্টেজের আকারে বেরিয়ে গেল, তার মানে এই এক নম্বরটা বেরিয়ে গেল। এবার বার করতে দিয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি যদি বার করতে চাও তাহলে সেটার ফর্মুলাটা লিখলেই পাবে। সেটার ফর্মুলা কত? সেটার ফর্মুলা হচ্ছে V by 3V3 into 100%, তার মানে 1/3 into আচ্ছা V by V3, ভিটা কত বেরিয়েছে ধরো, ভিটা V রাখলাম আমি, আর V3টা কত বেরিয়েছে 42.707 ইন্টু V, এত পার্সেন্টেজ বেরিয়েছে, মানে উপরে একটা 100 গুণ করতে হবে, এইটা ইন্টু 100%। এটা বুঝতে পারলে তো? তার মানে আমি এটা আরেকবার বলে দিচ্ছি, V3 কত বেরিয়েছে দেখো, V3 বেরিয়েছে 42.707% অফ V, তার মানে 0.427 ইন্টু V। এটাও লিখতে পারো, এইটা না লিখে তুমি এটাও লিখতে পারো, অর্থাৎ তুমি যদি এখানে লেখো 0.427 ইন্টু V, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এটা VV কেটে যাবে, VV কেটে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত পার্সেন্ট বেরো, 78.05 এই পার্সেন্টেজটা বেরোচ্ছে। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এই অঙ্কগুলো দেখা যাচ্ছে খুব সোজা, এবং জাস্ট ফর্মুলা বসালেই অঙ্ক হয়ে যাচ্ছে, এমন কিছু বিষয় নেই। আর আমি তো খুব বেশি অঙ্ক এখানে পড়াতে পারবো না, তোমরা বই থেকে কিন্তু এই ধরনের সিমিলার টাইপের অঙ্ক আরো প্র্যাকটিস করবে। আমি তোমাদের বলছি যে গার্ড রিং দিয়ে অঙ্ক জেনারেলি পরীক্ষায় দেয় না, সেই জন্য কিছু কিছু বইয়ে পড়া থাকে গার্ড রিং দিয়ে অঙ্ক। গার্ড রিং মানে বুঝতে পারছো তো, এই যে রিংটার কথা বললাম, ওই ধরনের অঙ্ক খুব একটা পরীক্ষা আসে না। নর্মাল যেটা চেন 3টে ইনসুলেটর দিয়ে ওই রকম অঙ্কই পরীক্ষা থাকে। ওই ধরনের অঙ্ক বিভিন্ন বই থেকে, তোমাদের যে পাওয়ার সিস্টেমের বইগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করবে, আর যেগুলো আমি করিয়ে দিলাম এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই তুমি পরীক্ষা করতে পারবে। তো আজকের ক্লাস এটুকুই থাক। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের আর একটা পোর্শন বাকি আছে, করোনা, সেইখানে আমি নেক্সট ক্লাসে যাওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ অবধি এই যা যা পড়িয়েছি আমি, এইখান থেকে পুরোনো ক্লাসেরও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে। তো আজকে এটুকুই থাক, থ্যাংক ইউ।